প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাক বিনোদন আয়োজিত শহীদ তর্পণ অনুষ্ঠানে আমি তীর্থঙ্কর আবারও ফিরে এলাম আমার প্রিয় অতিথিদের নিয়ে। আমাদের মধ্যে আজকে রয়েছেন ডক্টর অভিজিৎ মিত্র। তার কাছ থেকে আমরা একটি গান শুনে নেব। অভিজিৎ মিত্রের গান শুনে আমরা আবারও ফিরে আসব কথায় কবিতায়। ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তী আমাকে একটি গান করার অনুরোধ প্রকাশ করেছেন। আমি আগেই বলে দিচ্ছি, অনেকদিন ধরে আমি গানের চর্চায় নেই এবং আমার গলাটা একদম বসে আছে, তাই কতটা ভালো গাইতে পারবো আমার কোনো জানা নেই। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে গানটি করার চেষ্টা করছি, গানটি লিখেছেন বরাক উপত্যকার খুবই জনপ্রিয় এবং খ্যাতনামা গীতিকার তথা কবি নিরুপম শর্মা চৌধুরী। গানটি সুরারোপ করেছি আমি নিজেই এবং গানটির যন্ত্রানুসঙ্গীত পরিকল্পনা আমাদের বাংলা গানের দল ফেরিওয়ালার জনপ্রিয় কিবোর্ডিস্ট বিশ্বরূপ শর্মা, যাকে আমরা রাজাদা বলে ডাকি। রাজাদার স্টুডিও শিবাংশেই এই গানটির রেকর্ড করা হয়েছে গত বছর, এবং গত বছর 19শে মে ভাষা শহীদ দিবসের দিনই হাইলাকান্দি স্থিত শহীদ বেদিতে গানটি উন্মোচন করা হয়েছিল। গানটি এর আগে কখনো লাইভ করিনি, প্রথমবার করছি। বাংলা মুখের ভাষা, বাংলা বুকের ভাষা। আধো বলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। আধো বলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। আধো বলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। বরাক সুরমা কুশিয়ারা আর পদ্মার কলরল, বরাক সুরমা কুশিয়ারা আর পদ্মার কলরল। যেন এ পারে ঠায় রবীন্দ্রনাথ, ও পারে নজরুল। যেন এ পারে ঠায় রবীন্দ্রনাথ, ও পারে নজরুল। সালাম রফিক একাকী নয়, সুকমল সুনীল। বীর বীরেন্দ্র কোমলাবন, চির অম্লান মলিন। চেতনার জালুক শিখা, জাগাক স্বপ্ন আশা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। আধো বলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। আধো বলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা।
পলাশ সাজায় আজো শহীদ বরণ ডালা, কৃষ্ণ চূড়ায় রং মাখে সব সবাক বর্ণমালা, কৃষ্ণ চূড়ায় রং মাখে সব সবাক বর্ণমালা। 21 আমার হৃৎস্পন্দন, 19 বাঁচার আশা, শহীদ তীর্থ বরাক পারে প্রাণের মাতৃভাষা। হোক না সেটাই আন্দোলন আর প্রতিবাদের ভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। আধবোলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। আধবোলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। আধবোলা শিশুর ঠোঁটে ফুটুক মাতৃভাষা, শুধুই মাতৃভাষা, প্রাণের মাতৃভাষা। খুব সুন্দর করে গাইলে অভিজিৎদা। আশা করি বরাক বিনোদনের পর্দায় আপনারা যারা শুনলেন গানটি, আপনাদেরও আমাদের মতো একই রকম ভালো লেগেছে। আমরা এভাবেই আসলে গান, গল্প, কবিতার মধ্য দিয়ে একাদশ ভাষা শহীদকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আজকে একত্রিত হয়েছি। এবারে আরও একটি যদি কবিতা শুনে নেওয়া যায় কেমন হয়? আমি অনন্যাদির কাছে আসছি। অনন্যাদি কি আমাদের আরেকটি কবিতা শোনাতে পারেন? হ্যাঁ, অবশ্যই। আমার ইচ্ছে আছে কবি বাপি নিহারের একটি কবিতা পাঠ করার। বাপিদার কবিতাটির নাম হচ্ছে স্টেশনের রং লাল। দেশের এই ভাগে আকাশের রং কালো, ভূমিতে বিচ্ছেদ, দিগন্তে ভেসে থাকে লাশ। বরাকের পাড়ে বসে সেই দৃশ্য আঁকে কিছু ভাষাহীন লোক। তারা কেউ আর কোনো শব্দ উচ্চারণ করে না, কারণ শব্দ মানে স্ফুলিঙ্গ। একটি মাত্র শব্দ হাজারটি বুলেটের জন্ম দেবে, তার চেয়ে বরং চুপ থাকা ভালো। একমাত্র নৈশব্দই দুজনের ভাষাকে আত্মস্থ করে দিতে পারে। হৃদয়ের গভীরে থাকা কথাগুলো এখন কান্না হয়ে ঝরে যায়, কারণ কান্নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। কি অসাধারণ একটি কবিতা, এবং কত সুন্দর করে পড়লেন অনন্যা চক্রবর্তী দিদি। আমি আজকে সত্যি খুব আনন্দিত বরাক বিনোদনের স্টুডিওতে তাদের পেয়ে, এবং আমরা এতক্ষণ গান, গল্প, কবিতার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি, কিন্তু কোথাও একটা আমাদের থামতেই হয়। আজকেও আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি ডক্টর ইন্দিরা ভট্টাচার্যকে অনুরোধ করব অনুষ্ঠানের শেষ পর্বে এসে আমাদের উত্তর প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলেন। একটু আগেই অনন্যার কাছ থেকে শুনে নিয়েছিলাম বাপ্পি নিহারের একটি কবিতা, অসাধারণ সত্যি কবিতাটি। সেই প্রসঙ্গে মনে হচ্ছে কবি জীবনানন্দ দাশের যে কথাটা, এখন পৃথিবীর গভীর অসুখ, সেই কবিতাটা খুব মনে হচ্ছে। সেই অসুখ থেকে, সেই ব্যাধিকে কিভাবে নিরাময় করা যায় সেদিকেই আমাদের চলতে হবে, দিশা দেখাতে হবে। আমরা যারা এখানে শিক্ষক শিক্ষিকা সবাই বসে আছি, একটা দায়বদ্ধতা তো থেকেই যায়। যেভাবে অভিভাবকদেরকে আমরা বলবো সচেতন হবার জন্য, যারা বাঙালি তাদের মাতৃভাষাকে কিভাবে জিইয়ে রাখা যায় সেই প্রচেষ্টা তাদের তরফ থেকে যেমন থাকবে, ঠিক তেমনি এই শিক্ষক শিক্ষিকা যারা আমরা রয়েছি আমাদের তরফ থেকেও থাকবে। এ ভাষাটা হচ্ছে মানে নদীর মতো, যেটা বয়ে চলেছে, কিন্তু সেই ভাষাকে যদি আমরা চর্চা না করি, অনুশীলন না করি, তাহলে কিন্তু সেই ভাষাটা স্তব্ধ হয়ে যেতে পারে। ভাষার এইভাবে মৃত্যু হয়। এই পৃথিবীর বুক থেকে অনেক ভাষা কিন্তু মরে গেছে, ভাষার মৃত্যু হয়। তো নদীর জলধারা যদি স্তব্ধ হয়ে যায়, নদীটিও মরে যায়, ঠিক তেমনি ভাষার যদি প্রবাহমানতা বা তার বা সজীবতা সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভাষার মৃত্যু হয়ে যায়।
যদিও মান্য বাংলার কিন্তু কোনোদিনই মৃত্যু ঘটবে না, কারণ এই পৃথিবীর মধ্যে ইংরেজির পরেই কিন্তু মান্য বাংলার স্থান রয়েছে দ্বিতীয়। কিন্তু সেই মান্য বাংলার দাপটে কিন্তু আঞ্চলিক যে ভাষাগুলো, আমরা যে অঞ্চলে বসবাস করছি এই বরাক উপত্যকায়, আমাদের যে নিজস্ব একটি উপভাষা রয়েছে, সেই ভাষাও, এই উপভাষাও কিন্তু আক্রান্ত হচ্ছে। কারণ আমরা বাড়িতেও আমাদের ছেলেমেয়েদের সেই মান্য বাংলায় কথা বলতে শেখাচ্ছি। তো সেইভাবে কি আঞ্চলিক যে ভাষাগুলো সেটাও কি ভবিষ্যতে কি মরে যাবে, সেটা, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। সেটার সঙ্গে কিন্তু যুক্ত থাকে ভাষার সঙ্গে সংস্কৃতি। এইভাবেই কি আমাদের এখানকার যে সংস্কৃতি সেটাও কি বিলুপ্ত হবে? তো সেই দায়বদ্ধতা থেকেই বলা যায় যে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের সেই মাতৃভাষাকে, আমাদের সেই মাতৃভাষা বাংলা নিশ্চয়ই, এবং বাংলার যে উপভাষা, এখানে আমরা বেশিরভাগ মানুষই সিলেটি উপভাষায় কথা বলি, সেই ভাষাটাকেও কিন্তু আমাদের বজায় রাখতে হবে। আমি আশা ব্যক্ত করব যে আমাদের বরাক উপত্যকায় যেভাবে বাঙালি জনগোষ্ঠী রয়েছে, ঠিক তেমনি অন্যান্য আরও ভাষাগোষ্ঠী রয়েছে, তাদের সবার মাতৃভাষাকে আমরা সম্মান জানাবো এবং প্রত্যেকটা উপভাষা যাতে নিজেদের সৌন্দর্য মাধুর্য নিয়ে জীবন্ত থাকে, সজীব থাকে, সেই আশা আমি ব্যক্ত করব। ধন্যবাদ। খুব সুন্দর করে বললেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের কিন্তু মূল উদ্দেশ্য, আমরা যারা আজকে এখানে বসেছি, আমরা আমাদের মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষার কথা তো অবশ্যই আমরা বলবো, সেই সঙ্গে প্রতিটা ভাষিক গোষ্ঠীর মাতৃভাষা যেন অক্ষত এবং অম্লান থাকে, এবং সেই দায়িত্বটা যেন সেই ভাষিক গোষ্ঠীর প্রতিটি মানুষ প্রতিদিন সচেতনভাবে সেই ভাষার লালন করেন, তার চর্চা করেন, তাকে তার অনুধ্যান করেন। এই অনুরোধটাই কিন্তু থাকলো আজকের এই মঞ্চ থেকে। আমি এবারে চলে আসছি শ্রদ্ধেয় রামকৃষ্ণ চক্রবর্তীর কাছে। তাকেও আমি অনুরোধ করব যে আমাদের উত্তর প্রজন্মের কাছে উনি যদি কোনো বার্তা দিতে চান মাতৃভাষাকে ভালোবেসে। আমি ঠিক আবেগ থেকেই বলছি, আমি ওই শব্দটাকে ভীষণ ভালোবাসি। রবি ঠাকুরকে অনুসরণ না করে পারছি না, বলতেই হচ্ছে, আমি যারে ভালোবাসি সে কি কভু আমা হতে দূরে যেতে পারে। ঠিক আমরা যদি আমাদের অন্তরের ভালোবাসাটুকু আমাদের মাতৃভাষাকে দিতে পারি, আমার বিশ্বাস সেও কখনো আমাদের থেকে দূরে যেতে পারে না। যে কথাটি আমাদের ম্যাডাম বলছিলেন একটু আগে, ইন্দিরা ম্যাডাম খুব সুন্দর করে বলছিলেন, আমরা শুনলাম যে আঞ্চলিক ভাষা, যদি আঞ্চলিক ভাষার চর্চার অবকাশ তৈরি হয়, আমরা খুব দুঃখের সঙ্গে আঞ্চলিক ভাষা বললেই আমাদের বাংলার এই বরাকের অঞ্চল থেকে হাইলাকান্দি জেলায় বিশেষ করে খুব মিস করি যাকে আনন্দলাল নাথ, মিঠাইয়ের মশা মাতিলেও বেড়া, ওকে খুব মিস করি আমরা। হঠাৎ আকস্মিক মৃত্যু, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। এরা যেভাবে আমাদের এখানে একটা পরিকাঠামো তৈরি হয়েছিল আঞ্চলিক ভাষা চর্চার, সেখানে কোথাও একটা জোর ধাক্কা পড়েছে, কিন্তু অবশ্যই আমরা এই ধাক্কা একদিন কাটিয়ে উঠব। এবং আমি বিশ্বাস করি যে আঞ্চলিক ভাষাগুলো থেকে এদের চর্চার ভাবনাগুলো উঠে আসবে। আর আরেকজন আঞ্চলিক ভাষার খুব ভালো চর্চা করেছিলেন আমাদের এই হাইলাকান্দি জেলারই আরেকজন শিক্ষক, যিনি হাফলং চলে গেছিলেন শেষ জীবনে, জগন্নাথ চক্রবর্তী। তার নামটাই আমি উল্লেখ করতে চাইছি এই জন্য যে আঞ্চলিক ভাষার ইতিহাস রচনা করতে গিয়ে তিনি কিছু বাগধারা, বাগবিধি তার ওই গ্রন্থে লিখেছিলেন, যেগুলো আমাদের ভাবায়, যে ভূতের অনখরে আটুত্তার সিন ফড়ে, হাই মরছে হাঞ্জা খালো, খান্দা উঠছে পতা খালো। অদ্ভুত সুন্দর ম্যাডাম, অনেকগুলো, প্রায় 300 থেকে বেশি তিনি কালেকশন করেছিলেন। এবং তার ধারাটা ছিল এত সুন্দর যে তিনি তার পরবর্তী কাজটা করার ছিল আমাদের আঞ্চলিক ভাষার আরেকটি রূপ, ওই যে বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের, কিরে কবে আসেছিলি, তোকে বললাম না আসতে, কোন দিনলে তোর লাগে বসে আছি। এই যে ল্যাঙ্গুয়েজটাকে নিয়েছিলেন, যে মেধা বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করছেন ইদানিং, এই ভাষাগুলোকে, আঞ্চলিক ভাষাগুলোকে তুলে তুলে বাংলার ওই যে মান্য বাংলা, যেখানে সেই মান্য বাংলা যে গঙ্গা এবং পদ্মাপাড়ের ভাষাকে মিলিয়ে যা তৈরি করা হলো, সেই স্রোতে কিন্তু এরা ভরে দেওয়ার একটা জায়গা করেছিলেন। আমরা
সেই স্রোতটাকে ধরতে হবে এবং অবশ্যই একদিন সফল হবে। এবং আমার যুব প্রজন্মের যারা, আমার পরবর্তী প্রজন্ম যারা, তারা অবশ্যই একদিন তাদের ভালোবাসাটুকু তাদের মাতৃভাষাকে দেবে, এই আশাবাদ নিয়েই আমি আমার কথা শেষ করতে চাইছি। অসংখ্য ধন্যবাদ। আমি অভিজিৎ মিত্রের কাছে আসছি। অভিজিৎ দা যদি কিছু বলতে চান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, আমাদের উত্তর প্রজন্মের উদ্দেশ্যে। যারা আজকের আমাদের এই অনুষ্ঠান বরাক বিনোদনের চ্যানেলে যারা ঘরে বসে দেখছেন, কচিকাচাদেরকে অবশ্যই এই অনুষ্ঠানে কি কথাবার্তা হয়েছে, কি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, তাদের মতো করে আপনারা গল্প করে বোঝানোর চেষ্টা করবেন। যদি তারা না দেখেন, আপনারা ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং জিজ্ঞেস করবেন যে তুমি কে, কি তোমার আত্মপরিচিতি, কি তোমার মাতৃভাষা, সেই মাতৃভাষা আন্দোলনের ইতিহাস এর ব্যাপারে তাদেরকে জানাবেন এবং তাদেরকে সবসময় উৎসাহিত করবেন ভালো বাংলা বই পড়ার জন্য, ভালো বাংলা কবিতা আবৃত্তি করার জন্য, বাংলা ছায়াছবি, ভালো অনেক বাংলা ছায়াছবি আছে, ছায়াছবি দেখার মাধ্যমেও কিন্তু অনেকের মধ্যে অস্তিত্বের চেতনার জাগরণ হয়। আমার মনে হয় কচিকাচাদের মধ্যে যদি অস্তিত্বের জাগরণ করাতে হয়, তবে তাদেরকে ভালো গল্প শোনাতে হবে, ভালো ছায়াছবি, ভালো বই ইত্যাদি পড়ার মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যে অস্তিত্বের জাগরণ হয়। এবং প্রতি বছর একাদশ শহীদ দিবসের সন্ধ্যাবেলা 11টা মোমবাতি অথবা প্রদীপ জ্বালিয়ে একাদশ শহীদের প্রতি যদি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, বাচ্চারা অবশ্যই জিজ্ঞেস করবে, অবশ্যই জানার চেষ্টা করবে যে কেন এই 11টা প্রদীপ জ্বালানো হচ্ছে। আমরা প্রত্যেকে হাইলাকান্দি শহরের বা বরাক উপত্যকার প্রত্যেক বাঙালিরা যাতে 19শে মে একাদশ শহীদ দিবসের দিন সন্ধ্যাবেলা 11টা প্রদীপ জ্বালিয়ে একাদশ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারি, সেটা যেন আমরা যেন প্রতিজ্ঞা করি যে প্রতি বছর একাদশ শহীদ দিবসের দিন, এবং শুধু একাদশ শহীদ দিবস কেন, 21শে জুলাই আরেকটা শহীদ দিবস রয়েছে আমাদের ইতিহাস, এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 3টি দিন আমাদের রয়েছে। আমাদের অহংকার করা উচিত যে আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা নিয়ে 3টি দিন আমাদের বছরের ক্যালেন্ডারে রয়েছে, যে 3টি দিন আমরা এই মাতৃভাষা দিবস উদযাপন করতে পারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার মনে হয় এভাবেই আমাদের যুব প্রজন্মের মধ্যে এই অস্তিত্ববোধের জাগরণ সৃষ্টি হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে আমার যে অতিথিরা ছিলেন, তারা যে পরামর্শগুলো দিলেন আমাদের এবং আমাদের উত্তর প্রজন্মকে, এই কথাগুলো আমরা যদি একটু স্মরণে মননে গোটা বছর ধরে রাখি, প্রতিদিন যদি আমাদের মাতৃভাষার চর্চা করি, 19-এর চর্চা করি, একাদশ শহীদের তর্পণ বোধ হয় তখনই গিয়ে পূর্ণতা পাবে। শুধু 19শে মে নয়, এই বরাক বিনোদনের স্টুডিও থেকে আমি সকলের হয়ে আবেদন জানাচ্ছি, গোটা বছর ধরে প্রতিটি ভাষিক গোষ্ঠীর মাতৃভাষার যেন লালন হয়, চর্চা হয়, তবেই এই ধরনের যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় সেগুলো পূর্ণতা পাবে। আমি সবার হয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একাদশ ভাষা শহীদকে প্রণাম নিবেদন করছি। ধন্যবাদ, নমস্কার।